আজকে আপনাদের 2026 থেকে একটু পেছনে মানে 2003-04 সালের দিকে একটু নিয়ে যেতে চাই। ঠিক সেই সময়ে বিএনপি ছিল ক্ষমতায়, আর বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি ইস্যুতে বলেছিলেন জঙ্গিবাদ মিডিয়ার প্রোপাগান্ডা বা মিডিয়ার সৃষ্টি। 23 বছর পর আবারও বিএনপি ক্ষমতায়, আর তার এবারের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আল কায়দা নিয়ে জাতিসংঘের যে রিপোর্টটি সেটি হচ্ছে অনুমান নির্ভর। 23 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর যখন কথা বলছিলেন, তারই 2 বছর পর 17 আগস্ট 2005 সালে দেশের 63টি জেলায় একসাথে 500 স্থানে বোমা হামলা হয়। নিহত হয়েছিলেন 2 জন, আহত হয়েছিলেন 104 জন। হামলার সাথে জড়িত হিসেবে তখন নাম এসেছিল জমিয়াতুল মুজাহিদিন বা জেএমবি। অথচ এই ঘটনার আগে যখন মিডিয়ায় বারবার বাংলা ভাই মানে সিদ্দিকুল ইসলাম, শায়েখ আব্দুর রহমান, আতাউর রহমান সানিদের নাম আসছিল, তখন সেই সময়ের জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী একাধিকবার গণমাধ্যমের সামনে দাবি করেছিলেন যে বাংলা ভাই বলে কেউ নেই, এটা মিডিয়ার সৃষ্টি। এই যে অস্বীকার, খারিজ, প্রোপাগান্ডা আজ 23 বছর পর হুবহু একই ভাষা শোনা গেল বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কণ্ঠে। অর্থাৎ আমলে আমলে এই শব্দগুলো ফিরে ফিরে আসে। আমল বদলায় না, আমল থেকে শিক্ষাও নেয় না কেউ। যদি নিত তাহলে অন্তত এই ভাষাগুলি আসতো না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ISILO মনিটরিং টিমের 38তম প্রতিবেদনে যখন স্পষ্ট করে বলা হলো আল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ AQIS বাংলাদেশে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন সেল তৈরি করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি বলে দিলেন রিপোর্টটি তিনি পড়েননি এবং এটি অনুমান নির্ভর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ধাপ এগিয়ে গিয়ে বললেন এটি হতে পারে ফেসিবাদী সরকারের প্রোপাগান্ডা। এখানেই প্রশ্নটা দাঁড়ায়, একজন মন্ত্রী যিনি রিপোর্ট না পড়েই বলছেন সেটি অনুমান নির্ভর, তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন কিভাবে? না পড়ে অনুমান নির্ভরতা যাচাই করার কোনো যুক্তিসঙ্গত পথ কি আছে? ফলে এই বক্তব্য কি নিজেই একটি অনুমান নির্ভর মূল্যায়ন হয়ে গেল না? আর যিনি একটি রাষ্ট্রের নাগরিক, নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে আছেন, তার মুখে এই ধরনের অগভীর জবাব দেশের জন্য স্বস্তির নয় বরং উদ্বেগের। কারণ তার এই কথার উপর ভিত্তি করেই তৈরি হবে ন্যারেটিভ, তৈরি হবে খবর, প্রস্তুতি নেবে প্রশাসন, প্রস্তুতি নেবে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী। স্বয়ং মন্ত্রী যখন এই সমস্ত কথা উড়িয়ে দেন, তখন প্রস্তুতি কোথায় থাকে, নিরাপত্তা কার হাত ধরে আসবে? আর উদ্বেগের কারণ এই জন্য বলছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ISILO সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের 38তম প্রতিবেদন এটি। দলটি সিকিউরিটি কাউন্সিলের স্যাংশনস আর্কিটেকচারের অধীনে কাজ করে এবং সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্য সহ বিভিন্ন উৎসের ভিত্তিতে থ্রেট অ্যাসেসমেন্ট তৈরি করে। এই প্রতিবেদন তৈরিতে 9 জুন 2026 পর্যন্ত পাওয়া তথ্য তারা বিবেচনা করেছে এবং মনিটরিং টিমের অনুমোদনের ভিত্তিতেই তা অনুমোদিত হয়েছে। মনিটরিং টিমের প্রতিবেদনে 101 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে AQIS একটি বিক্ষিপ্ত গোষ্ঠী থেকে ধীরে ধীরে আঞ্চলিক সন্ত্রাসী কাঠামোয় রূপান্তরিত হচ্ছে। বড় ইউনিটের বদলে ছোট, বিকেন্দ্রীভূত ও ছড়িয়ে থাকা সেলের উপর নির্ভর করেই লজিস্টিক ও অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। ভারতের লালকেল্লা এলাকার ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে এনে প্রতিবেদনে বলা হয়েছে একই ধরনের কার্যক্রমের আলামত বাংলাদেশেও দেখা যাচ্ছে। এই আলামত যে অনুমান নির্ভর নয়, দেশের ভেতরের গত কয়েক মাসের ঘটনা প্রবাহিত তার সাক্ষী। গত ডিসেম্বরে কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে সাভারের মসজিদ মাঠ থেকে ড্রাম বোমা উদ্ধার পর্যন্ত কয়েক মাস আমরা দেখেছি যে প্রায় 11টির মতো ঘটনা ঘটেছে, যার একটিতে আবার প্রাণহানিও হয়েছে। সাভারে সম্প্রতি আমরা দেখলাম প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনা এবং তার সূত্র ধরে গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য রীতিমতো আতঙ্কজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে গণমাধ্যম বলছে যে গত 2 বছরে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা পিটি নামের বিশেষ ওয়েবসাইট ব্যবহার করছে, টাকা লেনদেনের জন্য ব্যবহার করছে আলাদা অ্যাপ। পুলিশের তথ্য বলছে এদের চলাচলের ধরন সম্পূর্ণ আলাদা।
কাঁধে ব্যাকপ্যাক থাকে, সেই ব্যাগের ভেতর বোমা, অস্ত্র, ছুরি, চাপাতি থাকে। কোথাও তল্লাশিতে পড়লে যেন সেসব তারা ব্যবহার করতে পারে। প্রেসার কুকারে হাতলে একটা ইংরেজি আর লেখা বিশেষ কোড হিসেবে ব্যবহার করা হয়েছে। যেই দুটি বোমা উদ্ধার করা হয়েছে, কোড বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই সিরিজের আরও অন্তত 100 খানেক বোমা বাইরে থাকার কথা। পুলিশের নিজস্ব তদন্তেও প্রতিটি ঘটনায় জেএমবির নাম আসছে। প্রশ্ন হলো, এবার যদি সত্যি অস্তিত্বহীন হয় তাহলে রাষ্ট্রের নিজস্ব তদন্ত সংস্থায় বারবার একই সংগঠনের নাম কেন তুলে আনছেন? তার মানে আজকে থেকে 22-23 বছর আগে যে ঘটনা ঘটে গেল, যে মন্তব্যের জের ধরে সংক্রমণ ঘটল, সেখান থেকে তো আমরা কোনো শিক্ষা নিলাম না। ইতিহাস বলছে এই ধরনের অস্বীকৃতির পরিণাম বাংলাদেশ আগেও দেখেছে। 2005 সালের আগে যখন গণমাধ্যমে বারবার বাংলা ভাই অর্থাৎ সিদ্দিকুল ইসলাম ও শায়েখ আব্দুর রহমানের উত্থান নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সব জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী, জামাত নেতারা বারবার বলেছেন বাংলা ভাই বলে কেউ নেই, এটা মিডিয়ার সৃষ্টি। ফলাফল হিসেবে হাজির হয়েছিল 10টা অস্ত্র উদ্ধার, সারা দেশ জুড়ে নেটওয়ার্ক বিস্তার এবং শেষে 2005 সালে একই সাথে বোমা হামলা, যা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এরপর টঙ্গীতে আহসানুল্লাহ মাসরার হত্যা, সিলেটে কিবরিয়া হত্যা, পল্টনে বোমা হামলা, একের পর এক নৃশংসতা। শায়েক ও বাংলা ভাইকে ধরতে যে অভিযান চালানো হয়েছিল এবং 2007 সালে তাদের ফাঁসি কার্যকর হওয়ার পর কেবল জেএমবির নেটওয়ার্ক দুর্বল হতে শুরু করেছিল। যদিও এই নেটওয়ার্ক দুর্বল করার কথা বলে আওয়ামী লীগ এই ইস্যুকে নিয়ে রাজনীতি করারও অভিযোগ রয়েছে। কিন্তু 5 আগস্টের পর পরিস্থিতি বদলে গেছে। বিভিন্ন কারাগারে হামলা চালিয়ে অন্তত 700কে বের করে নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় নিজে একের পর এক জঙ্গিকে জামিনে মুক্তি দিয়েছে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়া জঙ্গিদের ফুল দিয়ে বরণ করার ঘটনাও আমরা দেখেছি তাদের সহযোগীদের। এমনকি খোদ পুলিশ প্রধান বলেছেন দেশে নাকি কখনো ছিল না, সবটাই আগের সরকারের সাজানো নাটক। সরকারি হিসেব অনুযায়ী 5 আগস্টের পর এখনো উদ্ধার হয়নি অন্তত 1138টি অস্ত্র এবং 3 লাখের বেশি গোলা বারুদ। এই বিপুল অস্ত্র গোলা বারুদ এখন কোথায়, কাদের হাতে, কোন উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তার কোনো সদুত্তর নেই। পালিয়ে যাওয়া 700কে পুনরায় গ্রেপ্তারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর বলে উড়িয়ে দেওয়া নিছক মন্তব্য নয়, এটি একটি প্যাটার্নের পুনরাবৃত্তি। যেই প্যাটার্ন অতীতে দেশকে চরম মূল্য দিতে বাধ্য করেছে। যেই যুক্তিতে 23 বছর আগে বাদকে অস্বীকার করা হয়েছিল, একই যুক্তি আজ আবার ফিরে এসেছে। শুধু বক্তার পদবি বদলেছে, ভাষা বদলায়নি। রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিরা যখন প্রমাণের বদলে অস্বীকৃতিকে নীতি হিসেবে বেছে নেন, তখন ঝুঁকিটা কেবল তাত্ত্বিক থাকে না, মাটিতে নেমে আসে বোমা, অস্ত্র আর প্রাণহানির আকারে। প্রশ্নটা তাই থেকেই যায়, ইতিহাসের এই পুনরাবৃত্তি থেকে শিক্ষা নেওয়ার সময় কি এখনো আসেনি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।